আসসালামু আলাইকুম। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ইলেকট্রিক্যাল কেবল। ইলেকট্রিক্যাল কেবলে আমি তিনটা লেকচার নিব। ফার্স্ট লেকচার হলো ইলেকট্রিক্যাল কেবল কনস্ট্রাকশন, তারপর ইলেকট্রিক্যাল কেবল এইচটিএলটি কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেই জিনিসটা। থার্ড লেকচারটায় আমি সিলেকশন, কারণ অনেক ধরনের কেবল আছে, আসলে কোন কেবলটা আমার সাইজের আমার প্রজেক্টের জন্য প্রয়োজন হবে সেটা কিভাবে সিলেক্ট করতে হবে সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। ওকে। আর কেবল কনস্ট্রাকশন, অনেকে হয়তো ভাবতে পারেন যে কেবল কনস্ট্রাকশন নিয়ে এত জানার কি বা একটু জানার প্রয়োজন আছে আসলে। কারণ কেবল কনস্ট্রাকশন যদি আমরা একটু জানতে পারি তাহলে কেবল ক্যালকুলেশন বা সিলেকশনের ক্ষেত্রে আমাদের জন্য জিনিসটা অনেক সহজ হবে। এই জন্য আমি কেবল কনস্ট্রাকশনের পার্টটাও ট্রেনিং এর ভিতরে নিয়ে আসছি, যাতে আপনারা কেবল কনস্ট্রাকশন সম্পর্কে কিছুটা আইডিয়া কিছু শিখতে পারেন। ওকে। তাহলে আমাদের যে বিল্ডিং সার্ভিস বা সাবস্টেশন, আমরা যে কেবল গুলো ইউজ করি, বিভিন্ন ধরনের কেবল ইউজ করি, যেমন এইচটি কেবল, এলটি কেবল, কন্ট্রোল কেবল, আমার কিছু অপটিক্যাল ফাইবার কেবল ইউজ হয়, আবার কমিউনিকেশন কেবলও বিভিন্ন ধরনের কমিউনিকেশন কেবলও ইউজ হয়। স্কাডা সিস্টেম, রিমোট কন্ট্রোল বা কন্ট্রোল অপারেশন প্রোটেকশনের জন্য বিভিন্ন ধরনের কেবল ইউজ হয়। তবে আমরা মূলত এইচটি কেবল এবং এলটি কেবল ক্যালকুলেশন, সিলেকশন, কনস্ট্রাকশন এগুলো নিয়ে আলোচনা করব। সিঙ্গেল ফেজ, থ্রি ফেজ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ইলেকট্রিক্যাল কেবল, এখানে একটা সিঙ্গেল ফেজ কেবল দেওয়া আছে, পাশে একটা থ্রি ফেজ, ডান পাশে একটা থ্রি ফেজ কেবল দেওয়া আছে। আমরা যদি সিঙ্গেল ফেজ কেবল এখানে দেখি, এখানে কয়টা লেয়ার আছে কনস্ট্রাকশনে। এখানে হলো কন্ডাক্টর, এই কন্ডাক্টরটা হলো কি করে, ইলেকট্রিসিটি ক্যারি করে। তারপর একটা ইনার সেমি কন্ডাক্টর আর কন্ডাক্টর শিল্ড, এটাকে আসলে বিভিন্ন ইনার সেমিকন অর কন্ডাক্টর শিল্ড অর কন্ডাক্টর স্ক্রিন, অনেকে আবার সেমি কন্ডাক্টর সেমিকন, এই যে এখানে লেখা সেমিকন স্ক্রিনও বলে আর কি। এগুলো কোনটার কাজ কি এটা আমরা পরে বিস্তারিত আলোচনা করব। তারপর ইনসুলেশন, ইনসুলেশনের উপর একটা আউটার সেমিকনের উপরে মেটাল শীট, মেটাল শীটের উপরে জ্যাকেট। তো এখানে কয়টা আছে, মানে কয়টা পার্ট আছে, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়টা। কিন্তু আমরা যদি একটা থ্রি ফেজ কেবল দেখি, তাহলে দেখা যাচ্ছে এখানে আসলে আরো অনেক বেশি পার্ট আছে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10। ওকে। সো সিঙ্গেল ফেজে এলিমেন্টস বা কনস্ট্রাকশনটা সিম্পল, আর থ্রি ফেজের কনস্ট্রাকশন কমপ্লেক্স, বেশি জটিল। ওকে। অনেকগুলো পার্টস এখানে ইনভলভমেন্ট আছে, অনেকগুলো পার্ট এখানে ইনভলভ। আমরা একটু বিস্তারিত দেখবো সবগুলো পার্ট কি এবং কোন পার্টের কি কাজ। প্রথমে আমরা জেনে নিই যে কোনো একটা কন্ডাক্টরের ভিতর দিয়ে যখন কারেন্ট ফ্লো করে, ইলেকট্রিক্যাল ক্যাবেলের ভিতর বা ইলেকট্রিক্যাল কন্ডাক্টরের ভিতর দিয়ে যখন কারেন্ট ফ্লো করে তখন আসলে কি হয়, কি কি ইনসিডেন্ট, এখানে কি কি ঘটনা ঘটে আর কি। when current flow through a conductor, অর্থাৎ কোনো একটা কন্ডাক্টরের ভিতর দিয়ে যখন কারেন্ট ফ্লো করে তখন কি করে, ইলেকট্রন মুভ উইথিন দ্য কন্ডাক্টর। আমরা জানি কারেন্টের মানে হলো ইলেকট্রনের ফ্লো। ওকে, সো ইলেকট্রন মুভ হবে, এটা স্বাভাবিক। বাট দিস মুভমেন্ট দিস মুভমেন্ট ক্যান ক্রিয়েট হিট, অর্থাৎ ইলেকট্রনের এই ফ্লোটা কি করে, হিট জেনারেট করে, সেটাকে অনেকে আবার জুল এফেক্ট হিটিংও বলে আর কি। যাই হোক, মূল বিষয়টা হলো হিট জেনারেট করে, একই সাথে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করে। এন্ড ইন এ সার্টেন কেস, মানে কিছু কিছু ক্ষেত্রে কেমিক্যাল চেঞ্জ হয়, কিছু কেমিক্যাল প্রপার্টি। প্রত্যেকটা কন্ডাক্টরেরই বিভিন্ন ধরনের কেমিক্যাল প্রপার্টি আছে। ওকে, সেই কেমিক্যাল প্রপার্টিরও কিছু কিছু চেঞ্জ হয়, বাট সেটা সবসময় না, ইন সার্টেন কেস, কিছু কিছু কেসে। The flow of electron also result in a potential difference across the conductor. ওকে। আর আর ইলেকট্রন কেন ফ্লো করে, কারণ পটেনশিয়াল ডিফারেন্স, অর্থাৎ ভোল্টেজ। আমরা যখন ভোল্টেজ কেবল গুলোর অ্যাক্রসে যখন ভোল্টেজ সাপ্লাই দেই তখনই সেই ইলেকট্রন গুলো ফ্লো করে। যাই হোক, আমরা কি শিখলাম, আমরা এখান থেকে শিখলাম যে যখন কোনো একটা কন্ডাক্টরের ভিতর দিয়ে ইলেকট্রন ফ্লো করে তখন
সেই কন্ডাক্টরের কিছু চেঞ্জ হয়, যেমন হিট জেনারেট করে। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো এর চারপাশে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করে। এই ইলেকট্রিক ফিল্ডের কারণে মূলত আমাদেরকে এত ইনসুলেশন বা এত কিছু করতে হয় এই ইলেকট্রিক ফিল্ড রিডিউস করার জন্য। And when electricity flow through a conductor, then an electric field is created around the conductor or on the insulation. এটার মানে কি? when electricity flow কোনো একটা কন্ডাক্টরের ভিতর দিয়ে যখন কারেন্ট ফ্লো করে, ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করে অ্যারাউন্ড দ্য কন্ডাক্টর, মানে কন্ডাক্টরের চারপাশে or on the insulation। এটার মানে হলো যখন কোনো একটা কন্ডাক্টর, যে কন্ডাক্টর গুলোর ভিতর দিয়ে যখন ইলেকট্রিসিটি ফ্লো করে, তখন এর চারপাশে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে অ্যারাউন্ড দ্য কন্ডাক্টর অর অন দ্য ইনসুলেশন। এই যে এই পার্টটা হলো ইনসুলেশন। কন্ডাক্টর এবং ইনসুলেশনের মাঝখানে এখানে তো আসলে কোনো ফ্রি স্পেস নাই, কন্ডাক্টরটার উপরে ইনসুলেশন। এই জন্য অ্যারাউন্ড দ্য কন্ডাক্টর অন অন দ্য ইনসুলেশন একটা ইলেকট্রিক ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। ওকে। Due to this electromagnetic field, a voltage gradient or electric potential difference is created between the conductor and surrounding environment। এর মানে কি? এর মানে হলো, আমি যদি একটু সহজ করে বলি, হ্যাঁ, এটা মনে করেন একটা কন্ডাক্টর, তার উপরে আরো বিভিন্ন ধরনের লেয়ার আছে, ইনসুলেশন, অনেক কিছু ইস্যু আছে, তাই না? ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আসলে কিভাবে ক্রিয়েট হয়? ইলেকট্রোম্যাগনেটিক বিভিন্ন ধরনের ফ্লাক্স ফ্লো করতে থাকে, বিভিন্ন ধরনের ফ্লাক্স। ওকে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। ওকে, এটাই হলো যে এনভায়রনমেন্ট, মানে এই কন্ডাক্টর এবং তার পাশে আশপাশে এর সাথে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা এই কন্ডাক্টরের কাছে সবচেয়ে বেশি স্ট্রং হয়, অর্থাৎ এই এরিয়াটাতে কি হয়, এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হয় কিস কারণে? কন্ডাক্টরের ভিতর দিয়ে যে কারেন্ট ফ্লো করে সেই জন্য। সো এই কন্ডাক্টরের যে কাছাকাছি এনভায়রনমেন্ট, সেই এখানে সেই জায়গাটাতে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের ইম্প্যাক্টটা অনেক বেশি থাকে। তারপর যত দূরে যাইতে থাকে তত সেটা কমতে থাকে। ওকে। কাজে এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের কারণে যে ভোল্টেজ গ্রাডিয়েন্ট ক্রিয়েট হয়, সেই ভোল্টেজটাও এখানে অনেক বেশি থাকে। এই এখন এই কন্ডাক্টরের পাশে কি আছে? ইনসুলেশন। সো এই ইনসুলেশন এবং কন্ডাক্টরের দুইটার মাঝখানে ভোল্টেজটা অনেক বেশি ভোল্টেজ ক্রিয়েট হয়, এবং সেই ভোল্টেজের কারণে ইনসুলেশনের উপরে একটা স্ট্রেস পড়ে। সেই স্ট্রেসের কারণেই মাঝে মাঝে দেখবেন যে ইনসুলেশন ফেল হয়। ওই যে আমরা অনেক সময় বলি না যে আন্ডারগ্রাউন্ড কেবল বা এই কেবলের ইনসুলেশন ফেল হয়েছে, কেন ফেল হয়? যদি ওই ভোল্টেজটা অনেক বেশি থাকে, অর্থাৎ আমাদের যদি কেবল সিলেকশন যদি প্রপারলি না হয়, তাহলে সেটা আমরা কেবল সিলেকশনের সময় আরো বিস্তারিত আলোচনা করব। যদি ভোল্টেজটা যদি অনেক বেশি ক্রিয়েট হয়, যেমন আমি বলি আমাদের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি হল, মনে করেন কোন একটা কন্ডাক্টরের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি, আমার লোডের জন্য কারেন্ট ক্যারিং ক্যাপাসিটির প্রয়োজন হলো 100 এম্পিয়ার, কিন্তু আমি যে কেবলটা সিলেক্ট করছি সেই কেবলের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি হলো 110, আই মিন খুব কাছাকাছি। সো এক্ষেত্রে যে ভোল্টেজ ক্রিয়েট হবে সেটা যে এখন কন্ডাক্টর যেটা সিলেক্ট করছি, মনে করেন 500 এম্পিয়ার, 400 এম্পিয়ার, এই যে বিভিন্ন এম্পিয়ার রেটিং এর যে কন্ডাক্টর, তাদের ইনসুলেশন গুলো সেরকম ভিন্ন থাকে। কাজে আমি যদি কম রেটিং এর কেবল সিলেক্ট করি, তাহলে কি আমার ইনসুলেশনটা উইক হবে? সো এখন ইনসুলেশন উইক হওয়ার কারণে সি ইনসুলেশন ব্রেকডাউনটা বেশি হবে। এটাই হলো মূল এখানে যে এক্সপ্লানেশনটা আসছে সেটা। When electricity flow through a conductor, then electric field is created around the conductor or insulation. Due to this electric field, a voltage gradient or electric difference created between conductor and surrounding environment. This voltage gradient is high, close to the conductor. Already আমি এটা explain করছি, and decreasing gradually outward. মানে এটা
কন্ডাক্টরের কাছে বেশি হবে এবং যত বাইরের দিকে যেতে থাকবে তত কমতে থাকবে। দিস মিনস দ্য ভোল্টেজ ইজ হাইয়েস্ট এট দ্য কন্ডাক্টর সারফেস এন্ড ডিক্রিজ টুয়ার্ড দ্য ইনসুলেশন আউটার সারফেস। এটার মানে কি আরেকবার একটু বলি। এখান থেকে একটা স্ক্রিনশট নেই। ওকে, এটা যদি আমার কন্ডাক্টর হয়, যে কন্ডাক্টরের বিভিন্ন তো এই জায়গাটাতে কি হবে, এটা হলো ইনসুলেশন। ওকে, এই এরিয়াটা হলো কি ইনসুলেশন, ইনসুলেটেড এরিয়া, এক্সএলপি অথবা পিভিসি এক ইনসুলেশন। তখন এখানে কি লিখছে দেখেন, ভোল্টেজ গ্রেডিয়েন্ট ইজ হাই ক্লোজ টু দ্য কন্ডাক্টর ডিক্রিজিং র্যাপিডলি আউটওয়ার্ড, অর্থাৎ এই যে কন্ডাক্টরের চাপ আসে এখানে ভোল্টেজটা বেশি থাকবে। এটা অলরেডি আমি আগে এক্সপ্লেন করছি। দিস মিনস ভোল্টেজ ইজ হাইয়েস্ট এস কন্ডাক্টর সারফেস ডিক্রিজ, অর্থাৎ এই কন্ডাক্টর সারফেসে, এটা হলো কন্ডাক্টর সারফেসে ভোল্টেজটা অনেক বেশি থাকবে এবং যত আমি একটু দূরের দিকে যাব তখন ভোল্টেজটা কমতে থাকবে। ওকে, সো ভোল্টেজ স্ট্রেস, ভোল্টেজ স্ট্রেসটাও এই এই ইনসুলেশনের উপরে বেশি থাকবে, এই ইনসুলেশনের শুরুর দিকে বেশি থাকবে, সেজন্যই ভোল্টেজ এদের ব্রেকডাউন হয়। ওকে, সো উই নিড টু টেক এ মেজার টু কিপ দি ইলেকট্রিক ফিল্ড উইথিন দ্য কন্ডাক্টর অ্যাজ মাচ অ্যাজ পসিবল। কাজেই আমাদেরকে আসলে এমন কিছু, তাই এখন এই ইলেকট্রনের যে এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা ক্রিয়েট হয় সেই ইলেকট্রিক ফিল্ডটা কারণে ইনসুলেশনের উপর একটা ভোল্টেজ স্ট্রেস পড়ে, সো সেই কারণে এটা ব্রেকডাউন ঘটে। যেজন্য আমি যে এক্সাম্পলটা দিলাম, যে আমরা 400 এম্পিয়ার, 500 এম্পিয়ার, 300 এম্পিয়ার বা 100 এম্পিয়ার, এখন এই আমরা যদি শুধু এই এটার উপরেই ডিপেন্ডেন্ট থাকি যে আমাদের এখানে 100 এম্পিয়ার প্রয়োজন হবে, আমি 200 এম্পিয়ারের সিলেকশন করব, তাহলে ভোল্টেজ স্ট্রেস হয়তো এরকম কম পড়বে, হিট কম হবে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কম জেনারেট হবে। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কম জেনারেট হবে না, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা তো জেনারেট হবে লোড ক্যারিং কারেন্টের উপরে, বাট ইনসুলেশনটা হয়তো অনেক স্ট্রং হবে 200 এম্পিয়ারের জন্য। বাট সেক্ষেত্রে কিন্তু কেবলের কস্টিং অনেক বেড়ে যাবে। ওকে, কেবলের কস্টিং অনেক বেড়ে যাবে। সো কি করা যায়, সেজন্য কিছু মেজার, কিছু অ্যাকশন নেওয়া যায়, কিছু মেজার নেওয়া যায় যাতে ওই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা এটার ভিতরেই থাকে, খুব বাহিরে যাতে খুব বেশি যায় না। বাহিরে এরপরেও যায়, পুরোপুরি তো আর ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের ফ্লাক্স পুরোপুরি তো আর কন্ট্রোল করা যায় না, এরপরেও যায়। বাট আমরা কিছু কিছু এরপরেও কিছু কিছু অ্যাকশন নিতে পারি, কিছু কিছু অ্যাকশন নিতে পারি যাতে এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা এই কন্ডাক্টরের ভিতরেই থাকে, অর্থাৎ ইনসুলেশনের উপরে স্ট্রেসটা কম পড়ে। ওকে, এই জন্যই আমরা কি করি, এখানে কিছু অ্যাকশন নিয়ে আমরা পরের স্লাইডে আসবো, সেটা দেখবো আমরা। ওকে, এটাই হলো মূল বিষয়। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম, আমরা এখান থেকে শিখলাম হলো যখন কোনো একটা কন্ডাক্টরের ভিতর দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো করে তখন এই কন্ডাক্টরের চারপাশে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। সেই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা কন্ডাক্টরের পাশে অ্যারাউন্ডে কত কাছে সবচেয়ে বেশি থাকে। এবং এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের কারণে একটা ভোল্টেজ গ্রাডিয়েন্ট, গ্রাডিয়েন্ট মানে হলো গ্রাজুয়ালি কমতে থাকে, এখানে অনেক বেশি থাকে তারপর আস্তে আস্তে কমতে থাকে, এটা হলো গ্রাডিয়েন্ট বলে। এখানে অনেক বেশি থাকে তারপর আস্তে আস্তে কমতে থাকে। মনে করেন বিষয়টা হলো এরকম, এই যে এখানে অনেক বেশি তারপরে আস্তে 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 কমতেছে, ভোল্টেজ গ্রাডিয়েন্ট ক্রিয়েট করে। এখন এই ভোল্টেজ গ্রাডিয়েন্টের এখানে যেহেতু বেশি থাকে, সো ইনসুলেশনের উপরে স্ট্রেস পড়ে, সো সেক্ষেত্রে ইনসুলেশনের ব্রেকডাউন হতে পারে। এখন আমরা যদি এই জন্য 100 এম্পিয়ারের লোডের জন্য যদি আমরা 200 এম্পিয়ারের কেবল সিলেকশন নেই যাতে ইনসুলেশনটা অনেক স্ট্রং হয়, সেক্ষেত্রে তো আমাদের কস্টিং অনেক বেশি হবে। এছাড়া আর কি করা যায়, এছাড়া আরো একটা সলিউশন আছে, সেটা হলো এই কন্ডাক্টরের চারপাশে আমরা একটা স্ক্রিনিং এলিমেন্ট দিতে পারি, একটা স্ক্রিনিং কন্ডাক্টর স্ক্রিনিং বা সেমি কন্ডাক্টর স্ক্রিনিং এলিমেন্ট দিতে পারি, যাতে করে এই ইলেকট্রিক ফিল্ডটা এই কন্ডাক্টরের ভিতরেই থাকে, অর্থাৎ বাইরে গেলেও যাতে অল্প পরিমাণে যায়। সেটা আমাদের নেক্সট স্লাইডে আসছে ইনশাল্লাহ। Okay, so we need to take a measure to keep the electric field within the conductor as much as possible. আচ্ছা, এখন কেবল কনস্ট্রাকশনে আমাদের বিভিন্ন আইটেম থাকে, বিভিন্ন ধরনের কেবল কনস্ট্রাকশনের প্রথমে থাকে কি
কন্ডাক্টর। প্রথম যে এলিমেন্টটা থাকে সেটা হলো কন্ডাক্টর। এই যে এলিমেন্টটা দেখতেছেন এটা হলো কি কন্ডাক্টর। এরপরে কি থাকে, এরপরে থাকে হলো কন্ডাক্টর স্ক্রিন। কন্ডাক্টর স্ক্রিনটা কি বিস্তারিত আলোচনা করবো সামনের দিকে। এরপর ওই যে কন্ডাক্টর, এই কন্ডাক্টরের পাশে ওই যে ব্ল্যাক কালারের যে জিনিসটা দেখতেছেন এটাকে বলে কন্ডাক্টর স্ক্রিন। কন্ডাক্টর স্ক্রিন। এরপরে যে সাদা জিনিসটা দেখতেছেন এটাকে বলে ইনসুলেশন। এই ইনসুলেশনটা এক্সএলপিও হইতে পারে, পিভিসিও হইতে পারে, সেটা নিয়ে পরে আলোচনা করব। এই ইনসুলেশনের বাইরে যে আর একটা ব্ল্যাক কালার দেখতেছেন এটাকে বলে ইনসুলেশন স্ক্রিন। ইনসুলেশন স্ক্রিন। এখানে যেরকম একটা স্ক্রিন দেখছেন যাতে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা এই কোরের ভিতরেই থাকে, বাইরে কম যায়, ঠিক একই রকম ভাবে এখানেও একটা স্ক্রিনিং মেটেরিয়াল ইউজ হয় যাতে ইলেকট্রোম্যাগনেট, এটাতে যদিও আমি একটা স্ক্রিনিং মেটেরিয়াল ইউজ করছি বাট এর পরেও কিছু ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বাইরে যাবে। সো এখানে আবার একটা স্ক্রিন ইউজ করছে যাতে এখানে আবার আরো কিছু ব্লক করে রাখতে পারে, অর্থাৎ কিছু যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আসবে সেটা যাতে আরেক ধাপ কমানোর জন্য। ওকে। এরপরে ওই যে সাদা যে জিনিসটা দেখতেছেন এটাকে বলে হলো সেপারেশন শীট, বা সরি এটাকে বলে মেটালিক শীট। ওকে, মেটালিক শীট। এটা এক একটা কেবেলে, বিভিন্ন কেবেলে বিভিন্ন রকম থাকে। এখানে যে আইটেম গুলো আছে মেটালিক স্ক্রিন, ফিলার, সেপারেশন শীট, রাউন্ড স্টিল, ওয়্যার আর্মর, ওভার শীট, এগুলো সবগুলোতে আসলে থাকে না। সব কেবেলেই যে থাকে এরকম না, এটা নির্ভর করে যে ভোল্টেজ গ্রেড বা রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে এই জিনিসগুলো থাকে। ওকে, তো যাই হোক, এখন এখানে আসেন দেখি আমরা কি কি থাকে। এখানেও যে সবগুলো আছে বিষয়টা এরকম না। ফিলাম, কন্ডাক্টর স্ক্রিনিং, তারপর ফিলিং এর বাইন্ডিং ট্যাপ, ইনসুলেশন, ইনসুলেশন স্ক্রিনিং, বেডিং আর ইনার শীট, মেটালিক শীট। এই যে এখানে দেখেন আবার একটা ভোল্টেজ লেভেল বলা আছে, এলবি, এমবিএসটি, অর্থাৎ কন্ডাক্টর তো সবার জন্যই থাকবে, লো ভোল্টেজ, মিডিয়াম ভোল্টেজ, হাই ভোল্টেজ। কিন্তু কন্ডাক্টর স্ক্রিন এটা আবার লো ভোল্টেজে থাকে না, এটা শুধু মিডিয়াম ভোল্টেজ বা এইচটি, এইচডিএম মানে হাই ভোল্টেজে থাকে। কারণ কস্টিং এর একটা বিষয় আছে। আর লো ভোল্টেজে যেহেতু লো 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 ভোল্টেজের ক্ষেত্রে যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা অনেক উইক হয়, সো এটা নিয়ে প্রয়োজন হয় না আসলে। ফিলার বাইন্ডিং ফর এলবি, এমবিএসটি, ফিলার এবং বাইন্ডিং ট্যাপটা মূলত থ্রি ফেজের ক্ষেত্রে প্রয়োজন হয়, থ্রি কোরের ক্ষেত্রে। ওকে, সিঙ্গেল কোরের ক্ষেত্রে এটা প্রয়োজন হয় না। ইনসুলেশন, ইনসুলেশন তো এলবি, এমবি সবার জন্য প্রয়োজন হয়। তারপর ইনসুলেশন স্ক্রিন, ইনসুলেশন স্ক্রিন এখানে যেরকম কন্ডাক্টর স্ক্রিন, এমবিআইএসটি, ইনসুলেশন স্ক্রিনও শুধু মিডিয়াম ভোল্টেজ বা হাই ভোল্টেজের ক্ষেত্রে ইউজ হয়। বেডিং বা ইনার শীথ, ইনার শীথটাও থ্রি ফেজের ক্ষেত্রে, থ্রি কোরের কেবলের ক্ষেত্রে ইউজ হয়, সিঙ্গেল কোরের ক্ষেত্রে থাকে না। মেটালিক স্ক্রিন, মেটালিক স্ক্রিন শুধু এমবি বা এইচডি কেবলের জন্য। মেটালিক স্ক্রিনটা মূলত একটা আর্থিং পারপাসে ইউজ হয় কেবলের। ওই যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের কারণে আবার একটা সার্কুলেশন কারেন্টও ক্রিয়েট করে, সেই ক্রিয়েট সার্কুলেশন, সো এই সার্কুলেশন কারেন্ট ক্রিয়েট করে সেটাকে আমরা গ্রাউন্ডের সাথে কানেকশন করার জন্য মেটালিক শীট, স্পেলিংটা মনে হয় ভুল হয়েছে, শীট ইউজ হয়। তারপর আর্মোর, আর্মোর তো আপনারা চেনেন, আর্মোর কিন্তু আবার এলবি, এমবিএসটি যে কোনো কেবলের ক্ষেত্রে ইউজ হতে পারে। So, আমাদের দেশে সাধারণত আমরা যে এলবি কেবল ইউজ করি সেগুলোতে আর্মোর থাকে না, শুধু তো এমবি বা এসটি কেবলের ক্ষেত্রে থাকে, বাট আর্মোর অনেক দেশে ইউজ হয়, এটা মেকানিক্যাল প্রোটেকশনের জন্য। আউটার শীট, অনেকে আবার আউটার জ্যাকেটও বলে, আউটার শীট। সো এটা এলবি, এমবিএসটি সব ক্ষেত্রেই থাকে। ওয়াটার ব্লকিং টেপ অপশনাল ফর এইচটি কেবল, এটা শুধু এইচটি কেবলের ক্ষেত্রেই থাকে, কারণ এইচটি কেবল গুলো তো একটু লং কেবল হয়। সো এই যে যেমন 33 কেবি এইচটি কেবল, 132 কেবি কেবল, এগুলোতে একটু এই কেবল গুলোতে যাতে পানির কোনো ময়েশ্চার, পানি তো অ্যাকচুয়ালি না, ময়েশ্চার যাতে ভিতরে প্রবেশ করতে না পারে বা ওয়াটার প্রবেশ করতে না পারে, সেজন্য ওয়াটার তো প্রবেশ করতে পারবে, ময়েশ্চার যাতে ঢুকতে না পারে সেজন্য এটা ইউজ হয়। তারপর এখানে হলো যে কিভাবে থাকে সেটা একটার পর একটা দেখানো আছে। যেমন ওই যে ফিলার, ফিলার এখানে যে একটা অপশন আছে দেখেন ফিলার। ওকে, ফিলার, ফিলারটা কি, যেমন এখানে আমার একটা একটা সিঙ্গেল কোর কেবল, এখানে একটা সিঙ্গেল কোর, এখানে একটা সিঙ্গেল কোর। এখন এই তিনটা দেখেন এদের শেপটা কিন্তু রাউন্ড না। ওকে, আমি যদি এই তিনটাকে একটা ট্যাবতে পেঁচাই, এখানে একটু ফ্রি স্পেস থাকবে, এখানে ফ্রি স্পেস থাকবে, এখানে ফ্রি স্পেস, এখানে ফ্রি স্পেস। সো এখানে এক ধরনের ফিলার ইউজ হয়, এক ধরনের ফিলার বা বাইন্ডিং ইউজ হয়, এটাকে একটা রাউন্ড শেপ দেওয়া থাকে। ওকে, রাউন্ড শেপ। তারপর ওই রাউন্ড শেপটাকে
ধরে রাখার জন্য, বা রাউন্ড শেপটাকে, যে আমি যে পিলার গুলো দিলাম সেটাকে ধরে রাখার জন্য একটা ইনার শীট ইউজ হয়। যে ব্ল্যাক কালারের যেটা দেখছেন এটাকে ইনার ইনার শীট বলে, আর কেউ বলে সেপারেশন শীট, আবার কেউ বলে ইনার শীট। তারপর হলো আর্মর ইউজ হয়। আর্মর, এই আর্মর, এখানে যে আর্মর গুলো দেখতেছেন এগুলো রাউন্ড, আবার ফ্ল্যাট আর্মরও হইতে পারে। যে কখন রাউন্ড আর্মর কখন ফ্ল্যাট আর্মর সেটা নিয়েও আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। এই আর্মরের উপরে কি থাকে? আর্মরের উপরে থাকে হলো আউটার শীট। এই আউটার শীটটা সাধারণত পিভিসি হয়। এই যে ইনসুলেশনটা, এই ইনসুলেশনটা পিভিসি অথবা এক্সএলপি হইতে পারে, বাট আউটার শীট সবসময় পিভিসি হয়, কারণ কস্টিং কমানোর জন্য। কারণ ইয়ার আউটার শীট হলো শুধু এটা একটা প্রোটেকশনের জন্য ইউজ হয়, বাট ইনসুলেশনটা মূলত ইউজ হয় ভোল্টেজ, যাতে কারেন্ট লিক না হয়, ভোল্টেজ ভোল্টেজ বেশি হইলে যাতে ইনসুলেশন ব্রেকডাউন কম হয়, প্রোটেকশনের জন্য। ওকে। কন্ডাক্টর স্ক্রিন নিয়ে অলরেডি তো আমরা একটু আলোচনা করছি। যে কন্ডাক্টর স্ক্রিন কনসিস্ট অফ এ র্যাপ অর এনফোল্ড কপার ট্যাপ, যেটা কপার ট্যাপও হইতে পারে, আবার মেটালিক ফয়েল এ থিন শিট অফ মেটাল হইতে পারে, হুইচ ইজ ইউজুয়ালি লেস দেন 1 মিলিমিটার। আমার এখানে যে কন্ডাক্টরটা আছে, যে কন্ডাক্টর গুলো আছে, এই কন্ডাক্টরের চারপাশ দিয়ে এই কন্ডাক্টর স্ক্রিন অনেকে আবার সেমি কন্ডাক্টর স্ক্রিনও বলে, এটা ইউজ করি। কেন ইউজ করি? এটা ইউজ করার দুইটা কারণ আছে। একটা হলো ওই যে ইউনিফর্ম ইলেকট্রিক্যাল ফিল্ড, অর্থাৎ ইলেকট্রিক, যেটা কারণে যে ইলেকট্রিক ফিল্ডটা ক্রিয়েট হয়, সেই ইলেকট্রিক ফিল্ড, কিন্তু আমি যেটা বলতেছিলাম যে, প্রথমে যেটা বলতেছিলাম যে এটা ইউজ করার কারণ হলো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যেটা ক্রিয়েট হয় সেটাকে কন্ডাক্টরের ভিতরেই রাখার জন্য। বাট পুরোপুরি তো আর রাখতে পারে না, এরপরেও কিছু ফ্লাক্স বের হয়। ওকে, বের হয়ে যায়। বাট এখন বের হয়ে গেলেও সেটা যাতে ইউনিফর্ম হয়। ওকে, সো এটাই দুইটাই পারপাস, ইউনিফর্ম হয়। ওকে, যেমন আমি যদি এটা ইউজ করি তাহলে যে দেখেন অল্প 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 করে যাচ্ছে। বাট আমি যদি এটা ইউজ না করি, এই যে এখানে যদি কোনো আমি কন্ডাক্টর স্ক্রিন ইউজ না করি, তাহলে ওই যে দেখেন স্ট্রেস, হাই স্ট্রেস ইনসুলেশনের উপরে অনেক বেশি। আমি যদি কোনো কন্ডাক্টর স্ক্রিন ইউজ না করি তাহলে কি হবে? ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা চতুর্দিকে ছড়ায় পড়বে। চতুর্দিকে ছড়ায় পড়লে কি হবে? ইনসুলেশনের উপর একটা স্ট্রেস পড়বে। সো এই স্ট্রেসের পরিমাণটা অনেক বেশি হবে। এই যে দেখেন এখানে আমার মাউসটা যেটা দেখতেছেন এটা হলো স্ট্রেস, হাই স্ট্রেস। এই যে দেখেন হাই স্ট্রেস পড়তেছে। ওকে, হাই স্ট্রেস, রেড কালার, বুঝছেন? অনেক বেশি স্ট্রেস পড়তেছে। বাট আমি যদি ওই স্ক্রিনটা ইউজ করি তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা এই কোরের ভিতরে, কন্ডাক্টরের মাঝেই থাকবে। অল্প কিছু হয়তো বের হবে, সেটার জন্য খুব বেশি একটা ইম্প্যাক্ট পড়বে না। ওকে, সো এখানে the main purpose of conductor screen is to maintain uniform electric field and to contain the electric field within cable core, অর্থাৎ কেবল কোরের ভিতরে রাখার জন্য। It also avoid any interaction of electric stress due to the voltage of different phases conductor within the same cable। তো মানে কি? অর্থাৎ এটা আবার একটু পড়ি। ইট অলসো অ্যাভয়েড এনি ইন্টারঅ্যাকশন অফ ইলেকট্রিক স্ট্রেস। ইন্টারঅ্যাকশন মানে অন্য কোনোটার সাথে ইন্টারঅ্যাকশন, অর্থাৎ আমার যখন ত্রিকোর ত্রিকোর কেবল যখন আমি ইউজ করব, তখন এই যে এটার সাথে এটার যে ইলেকট্রিক ফিল্ডের ইন্টারঅ্যাকশন, এটার সাথে এটার এই ইলেকট্রিক ফিল্ডের যে এক একটার সাথে আরেকটার ইন্টারঅ্যাকশন কমিয়ে রাখে আর কি। এটা কমিয়ে রাখে, কেমনে কমিয়ে রাখে আমি বলি। এখানে যদি এটা না থাকে তাহলে কি হবে? চতুর্দিকে ছড়িয়ে পড়বে অনেক বেশি বেশি করে, সো এটার সাথে আর একটা ইন্টারাকশন হবে। আর এটা যদি থাকে তাহলে অল্প বের হবে। অল্প বের হইলে কি হবে? বলে এটা এখান থেকে এরকম অল্প আসবে, এখান থেকে অল্প ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, সো অল্প ইম্প্যাক্টটা কম হবে। ওকে, আচ্ছা, এরপর আসে কি? এরপর আসে হলো ইনসুলেশন। ইনসুলেশনটা যেহেতু একটা প্রত্যেকের কাছে পরিচয়, সেজন্য ইনসুলেশনের যে কোনো স্লাইড নেই নাই। ইনসুলেশনটা হলো এই যে এটা ইনার স্ক্রিন, ইনার স্ক্রিনের পরেই হলো ইনসুলেশন থাকে। ইনসুলেশন, সো ইনসুলেশনটা এক্সএলপি এবং পিভিসি হইতে পারে। আচ্ছা, এক্সএলপি এবং পিভিসি এই দুইটার মধ্যে পার্থক্য কি? দুইটার মধ্যে পার্থক্য হলো, এখান থেকে যদি আমি একটু দেখাই দুইটার মধ্যে পার্থক্য কি। এক্সএলপি এবং পিভিসি এই দুইটার মধ্যে পার্থক্য কি? এক্সএলপি এবং পিভিসি যে এলিমেন্ট গুলো দ্বারা তৈরি হয়, পিভিসি, মনে করেন পিভিসি আর হলো এক্সএলপি।
এক্সএলপির যে এলিমেন্ট গুলো থাকে, অর্থাৎ যে মেটেরিয়াল দ্বারা তৈরি হয়, সেই মেটেরিয়াল গুলোর মধ্যে যে একটা পরমাণুর সাথে আরেকটা পরমাণুর যে বাইন্ডিংসটা হয়, সেই বাইন্ডিংসটা থ্রি ডাইমেনশনাল, থ্রি ডাইমেনশনাল বাইন্ডিংস হয়, অর্থাৎ এক্স ওয়াই জেড। কে এক্স ওয়াই জেড, এটা যদি এক্স হয়, উপরে যদি ওয়াই হয়, এটা যদি জেড হয়, এই থ্রি থ্রি ডাইমেনশনাল। এক্সএলপির যে ইনসুলেশন, সেই ইনসুলেশনের যে মেটেরিয়াল, প্রত্যেকটা মেটেরিয়াল কি দ্বারা, পরমাণু দ্বারা গঠিত। ওকে, সো সেই মেটেরিয়ালস গুলোর মধ্যে যে বাইন্ডিংসটা থাকে, সেই বাইন্ডিংসটা হলো থ্রি ডাইমেনশনাল থাকে। ওকে, আর পিবিসির ক্ষেত্রে যে মেটেরিয়ালস গুলো ইউজ হয়, সেই মেটেরিয়ালস গুলোর যে অ্যাটম গুলোর মধ্যে যে বাইন্ডিংস হয়, সেই বাইন্ডিংসটা টু ডাইমেনশনাল হয়। এই জন্যই টু ডাইমেনশনাল, এখানে হলো কি টু ডি, টু ডাইমেনশনাল। এজন্য এই এক্সএলপি কেবলের হিট স্ট্রেসটা অনেক বেশি। থ্রি ডাইমেনশনাল একটা বন্ধন ভাঙতে অনেক বেশি হিট হিট সাপ্লাই দিতে হয়, অনেক বেশি হিট প্রয়োজন হয়, বা টু ডাইমেনশনালটা তুলনামূলকভাবে কম হিটেই ভেঙে যায়। এজন্য থ্রি ডিটা, থ্রি ডাইমেনশনালের হিট, এক্সএলপির ক্যালকুলেশনটা, এক্সএলপিটা অনেক বেশি হিট ক্যারি করতে পারে। যেমন এক্সএলপির হিট ক্যারিং ক্যাপাসিটি হলো 90 ডিগ্রি সেলসিয়াস, আর পিবিসির ক্ষেত্রে হলো 70 ডিগ্রি। ওকে, হিট ক্যারিং বা হিট অর্থাৎ 70 ডিগ্রিতেও এটার কোনো চেঞ্জ হয় না। বাট 70-র উপরে গেলে এর মধ্যে একটা স্ট্রেস পড়ে, একটা ক্যারেক্টারিস্টিক্স বা চেঞ্জ হইতে শুরু 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 করে। ওকে, ব্রেকডাউন, ফেল ফেল হওয়া শুরু হয়। বাট এক্সএলপির ক্ষেত্রে সেটা, যেহেতু থ্রি ডাইমেনশনাল বন্ডিং, এই বন্ডিংটা ভাঙতে অনেক বেশি টেম্পারেচার লাগে। তো এক্ষেত্রে সেটা হলো 90 ডিগ্রি সেলসিয়াস, আর এক্ষেত্রে হলো 70 ডিগ্রি। একই রকম ভাবে যে শর্ট সার্কিট টেম্পারেচার, এটা হলো 90 ডিগ্রি, এবং 70 ডিগ্রি এটা হলো লং টার্মের জন্য। এই 90 ডিগ্রি টেম্পারেচার হলেই সেটা ডিগ্রেড হয়ে যাবে, ডিগ্রেডেশন শুরু হবে। ওকে, ব্রেকডাউন হবে না, আর যত বাড়তে থাকবে তত ব্রেকডাউন হতে থাকবে। এই বাট পিভিসির ক্ষেত্রে সেটা 70 ডিগ্রিতে পৌঁছাইলেই এই যে হিট জেনারেট হয়, ইলেকট্রিসিটি যখন ফ্লো করে তখন হিট জেনারেট হয়, সেই হিটের যে টেম্পারেচারটা হয়, সেই টেম্পারেচারটা 70 হলেই কি এটা ইনসুলেশনটা ডিগ্রেড করতে শুরু করবে। আর এক্সএলপির ক্ষেত্রে সেটা হলো 90 ডিগ্রি। আর শর্ট সার্কিটের ক্ষেত্রে, শর্ট সার্কিট মানে হলো কি অল্প সময়ের জন্য, অল্প সময়ের জন্য সেটা 200 ডিগ্রি, এটা হলো 250। ওকে, কোনো এক জায়গায় যদি শর্ট সার্কিট হয়, শর্ট সার্কিট হওয়ার কারণে কি অনেক ইলেকট্রিসিটি ফ্লো হয়, অনেক ইলেকট্রিসিটি ফ্লো হলে অনেক বেশি টেম্পারেচার হবে। তো অনেক বেশি টেম্পারেচার হলে ভোল্টেজ ইনসুলেশনের একটা ডিগ্রেডেশন হবে। সেক্ষেত্রে এটা 250, এক্সএলপির ক্ষেত্রে 250, অর্থাৎ হিট যদি 200, যে ইলেকট্রিক যে হিট জেনারেট হয়, সেই হিটের পরিমাণটা যদি 250 বা তার চেয়ে বেশি হয়, তখন সেটা ডিগ্রেড হতে শুরু করে। আর পিভিসির ক্ষেত্রে সেটা 200 ডিগ্রি সেলসিয়াস। ওকে, কারণ এর আগে পার্থক্য কি, পার্থক্য হলো এদের বন্ডিং, ইলেকট্রনের যে পরমাণুর যে বন্ডিং, সেই বন্ডিং। এক্সএলপির ক্ষেত্রে থ্রি ডাইমেনশনাল বন্ডিং, আর পিভিসির ক্ষেত্রে টু ডাইমেনশনাল বন্ডিং। ওকে, আচ্ছা। তারপর ওই যে থ্রি কোর ক্যাবেল, এখানে আছে কি একটা ফিলার এন্ড বাইন্ডিং। এই ফিলার এন্ড বাইন্ডিং ক্যাপটা মূলত থ্রি ফেজের থ্রি কোর ক্যাবেলের ক্ষেত্রে ইউজ হয়, যে আমি একটু আগে এক্সপ্লেন করছি, যে একটা শেপ দেওয়ার জন্য, একটা রাউন্ড শেপ দেওয়ার জন্য। ওকে, একটা রাউন্ড শেপ দেওয়ার জন্য। ইনসুলেশন স্ক্রিন এখানে থিওরিটিক্যালি অনেক কিছু লেখা আছে, এটা আমি অলরেডি এক্সপ্লেন করছি। যে আমার এখানে কন্ডাক্টরের পাশে যেরকম আমার কন্ডাক্টর স্ক্রিন থাকে, একই রকম ইনসুলেশনের পাশে এখানে একটা ইনসুলেশন স্ক্রিন থাকে। উদ্দেশ্য কি, উদ্দেশ্য হলো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটাকে ইউনিফর্ম এবং এটার ভিতরে রাখার জন্য। ওকে, ইট এনশিওর এ ইউনিফর্ম ফিল্ড এট দ্য ইন্টারফেস বিটুইন কন্ডাক্টর এন্ড ইনসুলেশন, অর্থাৎ এটার ভিতরেই যাতে থাকে। ইন মেনি কেস দ্য মেটালিক স্ক্রিন ইজ গ্রাউন্ডেড, মেটালিক স্ক্রিনও ইউজ হয়, সেটা আমরা নিয়ে আসতেছি পরে। মেটালিক স্ক্রিন, ওকে, মেটালিক স্ক্রিন। মেটালিক স্ক্রিনটা কোনটা? মেটালিক স্ক্রিনটা হলো এই যে এটা, এটা হলো ইনসুলেশনের উপরে এই যে মেটালিক স্ক্রিনটা থাকে সেটা। Medium and a high voltage cable have an earth metallic screen over the insulation of each core. Medium and high voltage cable have an earth metallic screen over the insulation of each core. This screen consists of one or multi-layer of left conductor, copper tape. বিভিন্ন ধরনের এলিমেন্টস এখানে ইউজ হয়, বাট নিড টু কানেক্ট আর্থ at least at one point along the route. ওকে,
আমরা এখানে যে ইনসুলেশন আছে, এই যে ইনসুলেশনের উপরে দেখেন একটা হোয়াইট ইনসুলেশন, ইনসুলেশনের যে ইনার সাইড মেটালিক স্ক্রিন, এবং ইনসুলেশনের মাঝখানে থাকে হলো ইনসুলেশন স্ক্রিন, ইনসুলেশন স্ক্রিনের পরে থাকে হলো মেটালিক কন্ডাক্টর। মেটালিক কন্ডাক্টর দেওয়ার উদ্দেশ্য হলো মূলত এই যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যেটা পাস হয়ে আসে, সেই কারণে যে সার্কুলেটিং কারেন্ট ইউজ হয়, সেই কারেন্টটা যাতে মাটিতে চলে যায়, আর্থিং করে দেওয়া হয় এটা, ওকে। আর এই মেটাল স্ক্রিনের এর পরেই থাকে হলো ফিলার বা বাইন্ডিং, যাতে একটা রাউন্ড শেপ দেওয়ার জন্য। এখন এখানে যে একটা আমি রাউন্ড শেপ ফিলার দিলাম, এখানে ফিলার দিলাম, এখানে ফিলার দিলাম, এগুলোতে আসলে একত্রে সবগুলোকে কি একত্রে ধরে রাখার জন্য যে লেয়ারটা ইউজ হয় সেটাকে আবার ইনার শীট বলে, ওকে। ইনার শীট অনেকে বলে সেপারেশন টেপ বা ইনার শীট। এই সেপারেশন ট্যাপ বা ইনার শীথ এখানে থিওরিটিক্যালি অনেক কিছু লেখা আছে। এটা পিভিসি মেটেরিয়ালস দ্বারা তৈরি হয়, বাট মূল জিনিসটা হলো এই যে এটা দেখেন ইনার শীথ। এই যে এখানে আমার একটা কোড, এখানে একটা কোড, এখানে একটা কোড, তিনটা কোড। এই তিনটা কোডের এই যে এখানে হলো ফিলার, ওকে, ফিলার। এখানে র্যাপিং ট্যাপ অনেক সময় ইউজ হয়, অনেক সময় ইউজ হয় না, বাট এই জিনিসটা কিন্তু ইউজ হয় ইনার শীথ। তাহলে ইনার শীথের কাজ কি? ইনার শীথের কাজ হলো এই কোড, তিনটা কোড এবং যে ফিলার গুলো থাকে সেগুলোকে একসাথে ধরে রাখা, ইনার শীথের কাজ, ওকে। আর ইনার শীথ এর পরেই থাকে হলো কি আর্মর, এর পরেই থাকে হলো স্টিল ওয়্যার আর্মর, এর পরেই থাকে আউটার শীথ, ওকে। এই যে আউটার শীথ দেখছেন, এই যে এটা স্টিল আর্মর, আর্মরিং। আর্মরিংটা কি কারণে ইউজ হয়? আর্মরিংটা ইউজ হয় হলো মেকানিক্যাল প্রোটেকশনের জন্য, ওকে। আর্মরিংটা ইউজ হয় মেকানিক্যাল প্রোটেকশনের জন্য। তারপর শীত ইউজ হয়, এটা তো আউটার শীত, আউটার শীত ইউজ হয় প্রোটেকশনের জন্য, ওভারঅল ওভারঅল প্রোটেকশন, ওকে, ওভারঅল প্রোটেকশনের জন্য আউটার শীট। The outer sheath or jacketing material can be PVC, flame retardant, low smoke, যে বিভিন্ন ধরনের মেটেরিয়াল ইউজ হয়। আমরা সেটা সিলেকশনের ক্ষেত্রে দেখবো এটা কোন আমার কখন কোনটা প্রয়োজন হয়। লো ভোল্টেজ কপার কন্ডাক্টর পিভিসি কেবল আর এক্সটেন্সিভলি ইউজড ফর ডোমেস্টিক হোম অ্যাপ্লায়েন্স ওয়ারিং, হাউস ওয়ারিং, ইন্টারনাল ওয়ারিং, লাইটিং, ফ্যাক্টরি, পাওয়ার সাপ্লাই। সো আই মিন আমরা সেটা যে আউটার শীট জ্যাকেট মেটেরিয়াল পিভিসি ইউজ করব, না ফ্লেম রিটার্ডেন্ট, না ফ্লেম রিটার্ডেন্ট লো স্মোক বা জিরো হ্যালোজেন, কোনটা ইউজ করব সেটা আমরা কেবল সিলেকশনের সময় বিস্তারিত আলোচনা করব। বাট এখানে যে আউটার শীটটা থাকে সেটা বিভিন্ন ধরনের থাকে। সাধারণত এখন রিসেন্টলি যেটা হয়েছে ফ্লেম রিটার্ডেন্ট লো স্মোক এটা ইউজ হয়। ফ্লেম রিটার্ডেন্ট মানে হলো ফায়ার প্রটেক্টেড, এন্ড লো স্মোক মানে হলো এটা যে ফায়ার যদি করার কারণে ধরে যায় সেই ফায়ারটা স্প্রেডিং যাতে কম হয়, স্প্রেডিং যাতে কম হয়, এটা হলো সেই বৈশিষ্ট্যটা আর কি। ফ্লেম রিটার্ডেন্ট, লো স্মোক, ওকে। এই যে এখানে আরো এক্সাম্পল অফ ডিফারেন্ট কেবল, যে আমি যেটা বলতেছিলাম যে বিভিন্ন কেবলে আসলে বিভিন্ন ধরনের, এই যে সবগুলোতে ইউজ হয় না আর কি। এই কেবলে যে কন্ডাক্টর, তারপর কন্ডাক্টর স্ক্রিনিং, ইনসুলেশন, এখানে একটা বেসিক জিনিস কন্ডাক্টর সবগুলোতে আছে, কন্ডাক্টর স্ক্রিনিং সবগুলোতে থাকতেও পারে নাও থাকতে পারে, বাট ইনসুলেশন সবগুলোতেই থাকবে, অর্থাৎ কন্ডাক্টর, ইনসুলেশন এবং আউটার শীট। আমি আবারও বলছি, কন্ডাক্টর, ইনসুলেশন, আউটার শীট, এই তিনটে এলিমেন্ট সব কেবলেই থাকবে, ওকে। এই তিনটা হলো বেসিক এলিমেন্ট, এগুলো সবগুলোতেই থাকবে। আর বাকিগুলো এই যে এখানে আর্মোরিং আছে, এখানে আবার আর্মোরিং নাই, বাট এখানে আবার ওই যে কপার ওয়্যার স্ক্রিন, কপার ওয়্যার স্ক্রিন আছে, এখানে আবার কপার ওয়্যার স্ক্রিন নাই, ওকে, এখানে নাই। এরকম বিভিন্ন কেবলে বিভিন্ন রকম, তবে বেসিক তিনটা জিনিস কন্ডাক্টর, ইনসুলেশন এন্ড আউটার শীট, এই তিনটা সব কেবলেই থাকবে, এটা হলো ফাইনাল। আর বাকি কোনটা, এটা হলো আমাদের বিভিন্ন কেবলে থাকে, আমরা কেবল সিলেকশনের সময় এগুলো নিয়ে আলোচনা করব। এর জন্য বিভিন্ন কেবলের দেখবেন বিভিন্ন রকম নাম হয়, এগুলো নিয়েও আমরা কেবল সিলেকশনের সময় বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ, ওকে। এখানে আরেকটা এক্সাম্পল অ্যালুমিনিয়াম কপার, অ্যালুমিনিয়াম এবং কপার, এটা হলো অ্যালুমিনিয়াম কন্ডাক্টর, এটা হলো অ্যালুমিনিয়াম কপারের কন্ডাক্টর, ওকে। জি, ভালো, এই পর্যন্তই আজকে কেবল ইনসুলেশন। থ্যাংক ইউ। কোনো কোশ্চেন থাকলে আমার সিস্টেমের থ্রুতে অ্যাপ্লাই করে কোয়ানের জায়গায় কোশ্চেন জেনারেট করেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।